বিকাশ মণ্ডলের কলমে আজকের গল্প অচেনা আপনজন। কৃষ্ণপক্ষে চাঁদ উঠেছে। ঘরের একপাশে পুরনো কাঠের পালঙ্কে বসে আছেন প্রভাদেবী। বয়স প্রায় 70-এর কাছাকাছি। এখন আর চলাফেরা ঠিকঠাক হয় না। কোমরে ব্যথা, হাঁটু ফুলে থাকে, আর চোখে ভালো দেখতে পান না। নদীর পাশে ছোট্ট একটা গ্রাম। এক সময় যেখানে সারা পাড়ার সবাই এসে প্রভাদেবীর কাছ থেকে পরামর্শ নিত, কিন্তু সেই প্রভাদেবী আজ একা। 2 ছেলে আর 1 মেয়ে, সবার আলাদা আলাদা ঠিকানা। সকলে এখন বিভিন্ন শহরে থাকে। কেউ আসে না, কখনো ফোন করে, কেউ কখনো তাও বা না। প্রভাদেবীর এখন একাটাই সঙ্গী গৃহকর্মী রূপা। সে প্রতিদিন সকালে আসে, রান্না বান্না করে, সন্ধ্যায় চলে যায়। প্রভাদেবী ভাবেন, এত বছর কেটেছে সংসার নিয়ে। স্বামী হরিপদ মারা গেছেন আজ প্রায় 30 বছর। তখন ছোট ছেলে দেবজ্যোতি ক্লাস 10-এ পড়ে, মেয়ে অনন্যা কলেজে উঠেছে। 3 সন্তানকে মানুষ করেছেন একা হাতে। স্কুলে চাকরি করতেন, সংসার সামলাচ্ছেন, রাত জেগে সন্তানদের পড়িয়েছেন। 1 পয়সা হাতে রাখতে পারেননি নিজের জন্য। তবুও আজ তিনি 3 সন্তান যেন অচেনা, নিজেদের মতো করে ব্যস্ত। তাদের পরিবার, বাচ্চা, ভবিষ্যৎ। বড় ছেলে অমিতাভ থাকে কলকাতায়, একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। তার স্ত্রী লিপিকা মাঝে মাঝে ফোন করে যাতে দায়িত্বটা পূরণ হয়। মেয়ে অনন্যা দিল্লিতে প্রফেসর, খুব ব্যস্ত, কেরিয়ার আর কনফারেন্স। আর ছোট ছেলে দেবজ্যোতি কানাডায় সেটেলড, ভারত থেকে অনেক দূর, তাই মার কাছে আসতে পারে না, এমনটাই বলে সে। তাদের কারোর কাছেই মায়ের বার্ধক্য যেন বিশেষ কিছু নয়। একদিন দুপুরে হঠাৎ শরীর খারাপ হয় প্রভাদেবীর। রূপা দৌড়ে পাশের ডাক্তারকে আনে। প্রেশার কমে গেছে অনেক, ইঞ্জেকশন দিয়ে সামলানো যায় কোনো রকমে। ডাক্তার বলেন ওনাকে এখন একা রাখা চলবে না, হাসপাতালে ভর্তি করতে হতে পারে। রূপা অমিতাভকে ফোন করে, বাবু, মার শরীর খুব খারাপ, আপনি একটু আসবেন? ওপাশে কিছুক্ষণের নীরবতা, তারপর সংক্ষিপ্ত উত্তর, আমি মিটিংয়ে আছি, সন্ধ্যায় জানাচ্ছি। রূপা হতাশ হয়। মনে মনে রূপা বলল, নিজের মাকে নিজের মা বলে মনে করে না। নিজের মা হলে কি এমন করতেন? পরদিন সকালে প্রভাদেবী বলেন, রূপা, জানো তো, আমি চাইনি এমনভাবে একা পড়ে থাকতে। শুধু চেয়েছিলাম শেষ বয়সে যদি একটু কথা বলার মানুষ থাকতো। রূপা চুপ করে দাঁড়িয়ে থাকে, বলার কিচ্ছু থাকে না। প্রভাদেবী মনে মনে বলেন, কেন মা হওয়া এমন নিঃস্ব করার মতো? যে ভালোবাসা নিঃস্ব করে দেয় তবু ফেরে না কিছুই, তা কি ভালোবাসা? 3 দিন পর অমিতাভ বাড়িতে আসে, এক রাশ গম্ভীরতা নিয়ে। সঙ্গে স্ত্রী আর 10 বছরের ছেলে। মায়ের কপালে হাত রাখে, একটুখানি, তুমি ডাক্তার দেখিয়েছ তো? রূপা দেখিয়েছে। ধীর কণ্ঠে প্রভাদেবী বললেন। লিপিকা বলে, মা, তুমি যদি আমাদের সঙ্গে যেতে চাও আমরা নিয়ে যেতে পারি, কিন্তু হেল্পার রাখার দায়িত্ব তোমার। প্রভাদেবী চুপ করেন। তিনি মনে মনে বলেন, এই দয়া করে নিয়ে যাওয়ার ভঙ্গিতে থাকাটা অপমানের চেয়েও বেশি কষ্টদায়ক। প্রভাদেবী বললেন, না রে মা, এই ঘরেই থাকি, যতদিন থাকা যায়। পরদিন অনন্যা ফোন করে। অনন্যা বলে, মা, শুনলাম তোমার শরীর খারাপ, দিল্লি থেকে আসা খুব মুশকিল, তুমি যদি কারো কাছে থাকো ভালো হয়। প্রভাদেবী এবার হেসে ফেলেন। তিনি বললেন, আমার শরীর খারাপ, এটুকুই তোমাদের মায়ের অস্তিত্ব মনে করিয়ে দিল? ওপাশ থেকে অনন্যা চুপচাপ থাকে, আর কোনো কথা হয় না। হঠাৎ একদিন বিকেলে ডাক আসে পাড়ার এক স্কুল থেকে। তারা মা দিবসে প্রভাদেবীকে অতিথি হিসাবে ডেকেছে। এক সময়ের প্রিয় শিক্ষিকাকে আবার দেখা হবে। ছাত্রছাত্রীদের মনেতে খুব আনন্দ। প্রভাদেবী রাজি হন। রাগঢাকহীনভাবে বলেন, শেষ বয়সে কেউ ডাকে তো, সেটা গ্রহণ না করাই অন্যায়। সেই দিন প্রভাদেবী স্কুলে গিয়ে বক্তৃতা দেন। চুপ করে শোনে সবাই, আর এক প্রাক্তন ছাত্র আবেগে কেঁদে ফেলে। প্রাক্তন ছাত্র বলে, আপনাকে দেখে মনে হলো আমি আমার মাকে হারানোর পর আপনিই আছেন সেই জায়গাটায়। প্রভাদেবীর চোখে জল আসে। এই সম্মান, এই চোখের জল কি তার নিজের রক্তের সম্পর্কের কারো চোখে আছে? একদিন বিকেলে হঠাৎ দেবজ্যোতির কল। দেবজ্যোতি বলে, মা, আমি আসছি, 2 সপ্তাহ ছুটি নিয়েছি, তোমার সঙ্গে থাকতে চাই।
প্রভাদেবী স্তব্ধ হয়ে যান। দীর্ঘশ্বাস ফেলে শুধু বলেন, আসিস, তুই এলে আমি একটুও কষ্ট পাবো না। দেবজ্যোতি আসে, মার হাত ধরে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। মায়ের রান্না খেতে চায়, পায়ে মালিশ করে। প্রভাদেবী বলেন, তুই দেশে থেকে অনেক দূরে ছিলি, কিন্তু তোর মনে আমি ছিলাম। বাকিরা কাছাকাছি থেকেও অনেক দূরে। ফেরার সময় দেবজ্যোতি বলেন, মা, তুমি আমার সঙ্গে কানাডা চলো, আমি আর রিয়া তোমাকে খুব যত্নে রাখবো। প্রভাদেবী এবার একটু হাসেন। না রে, এই নদীর ধারে এই ঘরেই তো হরিপদ ছিল, আমার স্মৃতি ছিল, এখানেই থাকি। দেবজ্যোতি মাথা নত করে। মায়ের সেই দৃঢ়তা এখনও অটুট। বছরখানেক পরে প্রভাদেবী মারা যান। তার ইচ্ছা ছিল নদীর ধারে সেই তাল গাছের তলায় যেন তাকে দাহ করা হয়। সেখানে হরিপদর অস্থি বিসর্জন হয়েছিল। 3 সন্তানই আসে, কিন্তু প্রভাদেবী তখন আর নেই। তবু এই মৃত্যু যেন তাদের কাছে কিছু রেখে যায়, একটা দায়বোধ, এক ধরনের শিক্ষা। অমিতাভ, অনন্যা, দেবজ্যোতি 3 জনেরই শেষের দিন কান্না চেপে বলতে পারেনি কিছুই। কেবল দেবজ্যোতি প্রভাদেবীর পুরনো খাতার মধ্যে এক চিঠি পায়। তোমাদের আমি কিছু দিইনি, শুধু দিয়েছি ভালোবাসা। তা বুঝতে পারো কি না, সেটাই আমার জীবনের প্রশ্নচিহ্ন। এই গল্প শুধু প্রভাদেবীর নয়, অনেক মায়ের গল্প, যারা পরিবার গড়ে, নিঃস্ব হয়ে ভালোবাসে, আর একদিন ফাঁকা ঘরে চুপ করে বসে অপেক্ষা করে ফেরার। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে, লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।